আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি সকালের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ফারজানা তানি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নবনির্বাচিত 297 সংসদ সদস্যদের গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন। রাতে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমদ স্বাক্ষরিত এই গেজেট প্রকাশ করা হয়। নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী 300টির মধ্যে 299টি আসনে ভোট অনুষ্ঠিত হয়েছে। আইনি জটিলতার কারণে 2 আসনে ফলাফল স্থগিত রাখা হয়। প্রার্থীর মৃত্যুর কারণে একটি আসনে ভোট অনুষ্ঠিত হয়নি। এর আগে গত বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও সংবিধানের সংস্কারের ওপর জাতীয় গণভোট অনুষ্ঠিত হয়। শুক্রবার দুপুরে নির্বাচন কমিশন 297 আসনের চূড়ান্ত ফলাফল ঘোষণা করে। এরপর আনুষ্ঠানিকতা শেষে 297 আসনের গেজেট ঘোষণা করল ইসি। এবারের নির্বাচনে 299 আসনের মধ্যে 297 আসনের ফলাফলে বিএনপি পেয়েছে 209টি আসন। দলটির মিত্র গণ অধিকার পরিষদ বিজেপি, গণসংহতি আন্দোলন একটি করে আসন পেয়েছে। অন্যদিকে জামায়াতে ইসলামী এককভাবে পেয়েছে 68টি আসন। দলটির নির্বাচনী জোটের সঙ্গী জাতীয় নাগরিক পার্টি এনসিপি পেয়েছে 6টি আসন। আরেক জোট সঙ্গী বাংলাদেশ খেলাফত মজলিস 2টি আসন ও খেলাফত মজলিস পেয়েছে 1টি আসন। এছাড়াও ইসলামী আন্দোলন 1টি এবং 6টি আসনে স্বতন্ত্র প্রার্থী জয়ী হয়েছেন। সংবিধানের 148 অনুচ্ছেদে অনুযায়ী প্রজ্ঞাপনের 3 দিনের মধ্যে নির্বাচিতদের শপথ গ্রহণ করতে হবে। এ বিষয়ে আরও জানাতে রাজধানী আগারগাঁওয়ের নির্বাচন কমিশন থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আলমগীর হোসেন। আলমগীর, গেজেট প্রকাশ এবং পরবর্তী যেসব কার্যক্রম রয়েছে সেসব নিয়ে কি তথ্য রয়েছে আপনার কাছে? যেমনটি জানেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে 297 জন সংসদ সদস্যের গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন। শুক্রবার দিবাগত রাতে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতারুজ্জামান স্বাক্ষরিত এই গেজেট প্রকাশ করা হয়। এর আগে শুক্রবার দুপুরে নির্বাচন কমিশন 297 আসনের ফলাফল ঘোষণা করে। এদিকে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠান নিয়েও নতুন তথ্য পাওয়া গেছে। আগামী 16 ফেব্রুয়ারি শপথ পাঠ করাতে পারেন প্রধান বিচারপতি জোবায়ের রহমান চৌধুরী। রাষ্ট্রপতির মনোনীত প্রতিনিধি হিসেবে তিনি এই শপথ পাঠ করাতে পারেন বলে জানা গেছে। প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবারে সংসদ নির্বাচনে বিএনপি পেয়েছে বড় জয়। নির্বাচন কমিশন ঘোষিত ফল অনুযায়ী 297 আসনের মধ্যে বিএনপি পেয়েছে 209টি আসন, জামাত পেয়েছে 67টি, এনসিপি পেয়েছে 6টি এবং স্বতন্ত্র প্রার্থীরা পেয়েছেন 7টি আসন। চূড়ান্ত ফলে 297 আসনের মধ্যে বিএনপি জোটের আসন রয়েছে 212টি। এদিকে নতুন প্রধানমন্ত্রীর বাসভবন কোথায় হবে এমন প্রশ্ন উঠেছে। আপনি যেমনটি জানেন, এবার আর প্রধানমন্ত্রীর বাসভবন হিসেবে থাকছে না শেরেবাংলা নগরের গণভবন। জুলাই অভ্যুত্থানের ক্ষত আর স্মৃতি নিয়ে সেটি এখন জুলাই জাদুঘর। অন্তর্বর্তীকালীন সময়ে আসন্ন প্রধানমন্ত্রীর বাসভবন হিসেবে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা কিংবা সংসদ ভবন সংলগ্ন স্পিকারের বাসভবনকেই বিবেচনায় রাখা হয়েছে। কিন্তু শেষ পর্যন্ত আসলে কোনটি হবে প্রধানমন্ত্রীর অস্থায়ী ঠিকানা তা নির্ভর করবে ব্যক্তিগত পছন্দের ওপরই। এর আগে প্রাথমিকভাবে বাসভবনের জন্য জায়গা নির্ধারণ করে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়। তবে সিদ্ধান্ত অনুযায়ী শেরেবাংলা নগরের গণভবনের পাশেই বাসভবন নির্ধারণ করা হবে বলে একটি আমরা তথ্য পেয়েছি। তবে সর্বশেষ নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ এবং সংসদ পরবর্তী কার্যক্রম নিয়ে সামনে আরও নতুন সিদ্ধান্ত আসতে পারে বলে জানা গেছে। তবে এখন পর্যন্ত নির্বাচন কমিশনের আনুষ্ঠানিক কোনো কার্যক্রম শুরু হয়নি। রাজধানীর আগারগাঁয়ের নির্বাচন কমিশন থেকে আমার কাছে এখন পর্যন্ত এই ছিল সর্বশেষ। ধন্যবাদ আপনাকে। জোট শরিকদের নিয়ে জাতীয় সরকার গঠন করবে বিএনপি, এমনটাই জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। শুক্রবার সন্ধ্যায় রাজধানী গুলশানে দলীয় চেয়ারম্যানের কার্যালয়ে সাংবাদিকদের তিনি কথা বলেন। এর আগে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি আরও বলেন, কোনো নির্দিষ্ট দেশ নয়, দেশের স্বার্থকে প্রাধান্য দিয়ে সবার সঙ্গে সম্পর্ক রাখতে চায় বিএনপি। জনগণ বিএনপি ও তারেক রহমানের ওপর আস্থা রেখেছে। বিরোধী দলকে শিষ্টাচার মেনে রাজনৈতিক কর্মকাণ্ড করার আহ্বান জানান আমির খসরু। দেশের মধ্যে সম্পর্ক আরো শক্তিশালী করতে চাই। বিএনপির নেতৃত্বে তারেক রহমান সাহেব উনি যে পরিকল্পনার কথা বলেছেন, যে প্ল্যানের কথা বলেছেন, এটা বাংলাদেশের জনগণ এটার উপর আস্থা রেখেছে। জয়ী হয়েছে একথা বলতে চাই না, বাংলাদেশের জনগণের আস্থা অর্জন করেছে, আস্থাটা রাখতে হবে। এটা অনেক বিশাল কাজ, আপনারা সবাই দোয়া করবেন।
আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি, ন্যায় বিচার প্রতিষ্ঠা ও দুর্নীতি প্রতিরোধ করাই হবে আগামী দিনে বিএনপির জন্য বড় চ্যালেঞ্জ, এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর সালাউদ্দিন আহমেদ বলেছেন, সরকার গঠনের ক্ষেত্রে কারোর সঙ্গে জোট করার প্রশ্নই আসে না। বিএনপির মন্ত্রিপরিষদে কারা থাকছেন তাও জানা যাবে শিগগিরই। মাইদুর রহমান রুবেল জানাচ্ছেন বিস্তারিত। বিজয় নিয়ে নিজ নির্বাচনী এলাকা ঠাকুরগাঁও থেকে ফিরে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি বিএনপি মহাসচিব। নতুন সরকারের চ্যালেঞ্জ প্রসঙ্গে বলেন, আইন শৃঙ্খলা, দুর্নীতি নিয়ন্ত্রণ এবং অর্থনীতি সচল করাই আগামী সরকারের জন্য প্রধান চ্যালেঞ্জ। সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে অর্থনীতিকে সচল করা, আইন শৃঙ্খলা পরিস্থিতিকে নিয়ন্ত্রণে রাখা, ন্যায় বিচার প্রতিষ্ঠা করা এবং দুর্নীতিকে নিয়ন্ত্রণ করা। চ্যালেঞ্জেস মেইন। আওয়ামী লীগের ভবিষ্যৎ রাজনীতি প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, পরবর্তী রাজনৈতিক প্রেক্ষাপট থেকে উঠে আসবে আওয়ামী লীগের রাজনীতির বিষয়টি। কমিশন তাদেরকে নিষিদ্ধ করেছে তাদের কার্যকলাপে। পরবর্তীকালে বিভিন্ন রাজনৈতিক প্রেক্ষাপট থেকে উঠে আসবে পরবর্তী সিদ্ধান্ত। বিমানবন্দর থেকে গুলশানের চেয়ারম্যানের কার্যালয়ে গিয়ে তারেক রহমানকে ফুল দিয়ে অভিনন্দন জানান মির্জা ফখরুল। আর গুলশানে দলটির নীতি নির্ধারণী ফোরামের নেতা সালাউদ্দিন আহমেদ বলেন, 2/3 বেশি সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিজয় অর্জন করেছে বিএনপি। সরকার গঠনের ক্ষেত্রে কোন দলের সাথে জোট করার প্রশ্ন ওঠে না। আমরা আশা করছি বাংলাদেশের এই জাতীয় সংসদ স্বাধীনতার পরে সবচাইতে বেশি আইন প্রণয়নকারী জাতীয় সংসদ হবে এবং সংবিধান সংশোধন করবে জন আকাঙ্ক্ষার ভিত্তিতে। আমাদের শহীদদের আকাঙ্ক্ষা অনুযায়ী, প্রত্যাশা অনুযায়ী, তরুণ প্রজন্মের প্রত্যাশা অনুযায়ী এই দেশকে আমরা মেধা নির্ভর, প্রযুক্তি নির্ভর এবং জ্ঞান নির্ভর রাষ্ট্র বিনির্মাণের জন্য সংকট সমাধানে অগ্রাধিকার ভিত্তিতে বিএনপি সরকার কাজ করবে বলেও জানান তিনি। মাইদুর রহমান রুবেল, আরটিভি, ঢাকা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভূমিধস জয়ে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। শুক্রবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সে দেয়া এক পোস্টে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ও দলনেতা তারেক রহমান সহ বাংলাদেশের জনগণকে অভিনন্দন জানান তিনি। একই সঙ্গে আঞ্চলিক সমৃদ্ধি এবং নিরাপত্তা জোরদারের লক্ষ্যে নবনির্বাচিত সরকারের সঙ্গে কাজ করতে আগ্রহী বলে উল্লেখ করেন তিনি। এর আগে শুক্রবার সকালে নিজেদের ভেরিফাইড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে বিএনপি ও তারেক রহমানকে শুভেচ্ছা বার্তা জানায় মার্কিন দূতাবাস। এদিকে জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়ায় দলটির চেয়ারম্যান তারেক রহমানকে বিশ্বের বিভিন্ন দেশ অভিনন্দন জানিয়েছে। নির্বাচনের ফলাফল মেনে নিয়ে দায়িত্বশীল বিরোধী দল হিসেবে কাজ করার ঘোষণা দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি বলেছেন, শুরু থেকে তারা একটি স্থিতিশীল ও কার্যকর গণতান্ত্রিক ব্যবস্থার প্রতি প্রতিশ্রুতিবদ্ধ ছিলেন। সেই প্রতিশ্রুতিতে এখনও তারা অটল। তারা সামগ্রিক ফলাফলকে স্বীকৃতি দিচ্ছেন এবং আইনের শাসনের প্রতি শ্রদ্ধা জানান তিনি। শুক্রবার দিবাগত রাত 1:44 দিকে ফেসবুকে নিজের ভেরিফাইড আইডিতে এক পোস্টে এসব কথা বলেন জামায়াতের ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। জামায়াত আমির আরও লেখেন, যে কোনো প্রকৃত গণতান্ত্রিক অভিযাত্রায় নেতৃত্বের আসল পরীক্ষা শুধু নির্বাচনী প্রচারণায় নয়, বরং জনগণের রায়কে কিভাবে গ্রহণ করি তার উপর নির্ভর করে। নীতিবান, দায়িত্বশীল এবং শান্তিপূর্ণ বিরোধী দল হিসেবে দায়িত্ব পালন এবং সরকারের জবাবদিহি নিশ্চিত করে জাতীয় অগ্রগতিতে গঠনমূলক অবদান রাখার অঙ্গীকার করেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। শুক্রবার 11 দলীয় জোটের নেতাকর্মীদের ওপর হামলা, বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে বলে অভিযোগ করেছেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। শুক্রবার রাতে রাজধানীর মগবাজারে সংগঠনটির কেন্দ্রীয় কার্যালয়ে 11 দলীয় জোটের বৈঠক শেষে তিনি এই অভিযোগ করেন। বলেন, ফ্যাসিবাদী কর্মকাণ্ড করা হলে রাজপথে নামতে বাধ্য হবেন তারা। এ সময় জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম জানিয়েছেন, 10% ভোট কারচুপি হয়েছে। যারা নির্বাচনে কারচুপি করেছে তারা কিভাবে রাষ্ট্র পরিচালনা করবে এমন প্রশ্ন রাখেন তিনি। জোট নেতা মামুনুল হক জানান, ভোট গ্রহণ সুষ্ঠু হলেও গণনা শুরু হওয়ার পর কারচুপি হয়েছে। বিভিন্ন জায়গায় বাড়িতে বাড়িতে হামলা হচ্ছে। এরপরে আল্লামা মামুনুল হক সাহেব আছেন, তিনিও যদি কিছু সাপ্লিমেন্ট করতে চান তাহলে। বিভিন্ন জায়গায় বাড়িতে বাড়িতে হামলা হচ্ছে, ব্যক্তির উপর হামলা হচ্ছে, আগুন ধরিয়ে দেওয়া হচ্ছে বাড়িতে। এটা তো ফ্যাসিবাদী তৎপরতা। রাজপথে নামার প্রয়োজন হলে আমরা সেটার প্রস্তুতি নিচ্ছি, কারণ এই দেশের মানুষকে যারা 11 দলের পক্ষে নির্বাচনে কাজ করেছে, নেতাকর্মী সমর্থক,
তাদেরকে হেফাজত করা, তাদেরকে রক্ষা করার দায়িত্ব আমাদের। ভোট গ্রহণটা যেভাবে হয়েছে, ভোট গণনাটা তার সম্পূর্ণ উল্টোভাবে হয়েছে। গাজীপুরের টঙ্গীর ৫১ নং ওয়ার্ড বিএনপির দলীয় কার্যালয় দখলকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শুক্রবার দিবাগত রাতে টঙ্গী পশ্চিম থানা বিএনপি নেতা ও তার সহযোগীরা ২৭ এলাকার ওয়ার্ড বিএনপির কার্যালয়টি দখল করতে যায়। এ সময় বিএনপির ওয়ার্ড কার্যালয়ে থাকা টঙ্গী পশ্চিম থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হয়। এই ঘটনায় টঙ্গী পশ্চিম থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। জায়গাটা হলো সরকারি, ওই জায়গাতে চাঁদা তুলে খায়। ওই জায়গায় একটা দোকান দেওয়ার কথা ছিল। এর আগে সাধারণ সম্পাদক যে ইকতিয়ার খান তারও মারতে গেছে এই অফিসটা নিয়ে। আমি এটা সুস্থ বিচার চাই নেতাদের কাছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জোট সহ ২১২টি আসনে নিরঙ্কুশ জয় পেয়ে এককভাবেই সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, তারেক রহমানের নেতৃত্বে বিএনপির এই জয় প্রত্যাশিত। দেশের বর্তমান পরিস্থিতিতে সরকার গঠনের পর বিএনপিকে মুখোমুখি হতে হবে নানা চ্যালেঞ্জের। তবে দেশ নিয়ে পরিকল্পনা বাস্তবায়নে সুন্দর দল গড়তে পারলে চ্যালেঞ্জগুলো মোকাবেলা করা সম্ভব বলেও জানিয়েছেন তারা। আরও জানাচ্ছেন শামীম চৌধুরী, ক্যামেরা ছিলেন সুমন দে। জুলাই পরবর্তী বাংলাদেশে প্রত্যাবর্তন তারেক রহমানের। লাখো মানুষের অভ্যর্থনায় সিক্ত তারেক রহমান জানান, দেশ নিয়ে তার ভাবনা। We have a plan for the people and for the country. দেশে ফেরার কয়েকদিনের মাথায় মা বেগম খালেদা জিয়ার মৃত্যুর মতো কঠিন বাস্তবতার মুখোমুখি হতে হয় তারেক রহমানকে। মায়ের মৃত্যুর পর দলীয় সিদ্ধান্তে ভারপ্রাপ্ত থেকে হন বিএনপি প্রধান। দলের দায়িত্ব পেয়েই শক্ত হাতে প্রস্তুতি নেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের। চষে বেড়ান দেশের বিভাগীয় শহর সহ গুরুত্বপূর্ণ অঞ্চল। প্রতিটি জনসভায় তুলে ধরেন তার দেশ গঠনের সুনির্দিষ্ট পরিকল্পনা। বেড়িবাঁধ দিয়ে নদী ভাঙন আমাদেরকে ঠেকাতে হবে যে কোনো মূল্যে। জুলাই পরবর্তী নির্বাচনে তারেক রহমানের ডাকে সাড়া দেন দেশের জনগণ। জোটসহ ২১৩টি আসনে তার হাতে নিরঙ্কুশ জয় তুলে দেন জনতা। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, তারেক রহমানের নেতৃত্বে বিএনপির এ জয় প্রত্যাশিত। সরকার গঠনের পর দেশের বর্তমান পরিস্থিতিতে বিএনপি প্রধানকে মুখোমুখি হতে হবে নানামুখী চ্যালেঞ্জের। দেশের ভেতরের যে অর্থনৈতিক কাঠামো সেটিকে পুনরুদ্ধার করা, দেশের ভেতর থেকে প্রচুর টাকা পাচার হয়েছে সেই টাকা পুনরুদ্ধার করা, এবং সামগ্রিকভাবে জনগণের যেটি হয়েছে যে মানে দ্রব্যমূল্যেরও কিন্তু একটি ঊর্ধ্বগতি হয়েছে। এই অর্থনৈতিক জায়গা থেকে এই চ্যালেঞ্জগুলো ইমিডিয়েটলি বিএনপিকে ফেস করতে হবে। এই রাষ্ট্রবিজ্ঞানীর মতে পররাষ্ট্রনীতির ক্ষেত্রে ভারতের সঙ্গে সম্পর্ক ও রাজনৈতিক সমঝোতার কঠিন চ্যালেঞ্জ থাকবে বিএনপি সরকারের সামনে। আন্তঃরাষ্ট্র সম্পর্ক কী হবে, ভারতের সাথে তাদের সম্পর্কটা কী হবে, অন্যান্য দেশগুলোর সাথে তাদের সম্পর্ক কী হবে, এই সবগুলো বিষয় কিন্তু বিএনপিকে অ্যাড্রেস করতে হবে। একই সাথে জনগণের যে আশা আকাঙ্ক্ষা নিয়ে বিএনপিকে ভোট দিয়েছে সে আশা আকাঙ্ক্ষাগুলো কিন্তু তাদেরকে রক্ষা করতে হবে। সামনে থাকা চ্যালেঞ্জগুলো মোকাবেলা করতে বিএনপি প্রধানকে শক্ত হাতে শুদ্ধি অভিযান চালাতে হবে নিজ দলের মাঝে। দেশটা দুভাগে বিভক্ত হয়ে গেছে। তারেক রহমানের প্রথম কাজ হবে দেশটাকে একত্র করার কোনো উদ্যোগ নেয়া। সামনের দিকে নিতে হইলে তাকে নির্মোহভাবে কাজ করতে হবে এবং কোনো দলের মানে অনুকম্পা অমুকরে আমার দলের লোক ছাড়া যাবে এটা হবে না। জুলাই পরবর্তী নির্বাচনে বিজয়ী হয়ে এককভাবে সংখ্যাগরিষ্ঠ আসন নিয়ে সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি। দলটির কাছে মানুষের প্রত্যাশা অনেক, আর মানুষের সেই প্রত্যাশা পূরণে রয়েছে নানামুখী চ্যালেঞ্জ। তবে বিএনপি প্রধান তারেক রহমানের রয়েছে দেশ গঠনে সুনির্দিষ্ট পরিকল্পনা। সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে সেই পরিকল্পনা বাস্তবায়ন করতে পারলে চ্যালেঞ্জগুলো মোকাবেলা করা সম্ভব, এমনটাই বলছে বিশেষজ্ঞরা। শামীম চৌধুরী, RTV, ঢাকা। আজ 14 ফেব্রুয়ারি, বসন্তের প্রথম দিন, পয়লা ফাল্গুন এবং বিশ্ব ভালোবাসা দিবস। দিবসটি উপলক্ষে চট্টগ্রামের আমবাগান শহীদ ওয়াসিম আকরাম পার্কে বসন্ত বরণ উৎসব পালন করা হচ্ছে। সকাল 8টা থেকে বিকেল 3টা পর্যন্ত চলবে এই উৎসব। উৎসবে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের শিল্পীরা নাচ, গান, কবিতা আবৃত্তি ও নৃত্য পরিবেশন করেন। এছাড়া নগরীর CRB, শিরিষতলা ও DC হিলেও বসন্ত
বরণ উৎসব পালন করা হচ্ছে। ত্রয়োদশ সংসদ নির্বাচনের একদিন পর এই উৎসব বাড়তি আনন্দ দেবে বলে মনে করেন অনেকেই। এই মুহূর্তে চট্টগ্রামের আমবাগান শহীদ ওয়াসিম আকরাম পার্কের থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুল মাহমুদ। সাইফুল, ভোট উৎসবের পরপরই বসন্ত উৎসব হচ্ছে, কেমন দেখছেন উদযাপন এবং যারা সেখানে সমবেত হয়েছেন তাদের মধ্যে উচ্ছ্বাস কেমন দেখছেন? আসলে যেমনটি বলেছেন শুরুতেই আপনাকে পয়লা ফাল্গুনের শুভেচ্ছা জানাচ্ছি এবং একই সাথে চট্টগ্রামে কিন্তু শুরু হয়েছে পয়লা ফাল্গুনের উৎসব। আজ ফাল্গুনের প্রথম দিন, সেই হিসাবে কিন্তু আসলে চট্টগ্রামে কিন্তু আসলে খুব বড় সড়ো করে কিন্তু আসলে এই উৎসব পালন করা হচ্ছে। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি শহীদ ওয়াসিম আকরাম পার্কে। এখানে কিন্তু আসলে বসন্ত উৎসব, বদন আয়োজিত বসন্ত উৎসব পালন করা হচ্ছে। আজ 14 ফেব্রুয়ারি বসন্তের প্রথম দিন, পয়লা ফাল্গুন এবং বিশ্ব ভালোবাসা দিবস। চট্টগ্রামের আমবাগান শহীদ ওয়াসিম আকরাম পার্কে কিন্তু আসলে বোধন আবৃত্তি পরিষদের উদ্যোগে বসন্ত বরণ উৎসব পালন করা হচ্ছে। সকাল 8টা থেকে হওয়ার কথা থাকলেও কিন্তু সকাল 9টা থেকে এই উৎসব শুরু হয়, চলবে বিকাল 3টা পর্যন্ত এক নাগারে। এবং বিভিন্ন সংগঠনের সাংস্কৃতিক সংগঠনের কর্মীরা কিন্তু এখানে এসেছেন, নাচ গান কবিতা আবৃত্তি নৃত্য পরিবেশন করতেন। এছাড়া নগরীর সিআরবি শিরিষতলা ডিসি হিলে কিন্তু বর্ষবরণ উৎসব পালন করা হচ্ছে। এবং এখানকার যারা যে সমস্ত রেস্টুরেন্টগুলো রয়েছে সেগুলো কিন্তু আসলে বিভিন্ন ধরনের অফার দিয়েছেন, বিশেষ করে ক্রেতাদের আকৃষ্ট করার জন্য। এবং একই সাথে আসলে এই দিনটিকে বাঙালির সংস্কৃতিতে হলুদ ও বাসন্তী পোশাক সাজ, ফুলের সাজ এবং ভালোবাসার মানুষকে নিয়ে কিন্তু আসলে ঘোরার একটা উৎসবের মুখে তৈরি হয়েছে। এবং ঋতুরাজ বসন্তকে বরণ করতে তরুণ তরুণীরা হলুদ ও বাসন্তী রঙের শাড়ি পাঞ্জাবি এবং পরে রাস্তায় বের হন। এবং আরেকদিকে জানি কি সেটি হচ্ছে যে বিশ্বজুড়ে কিন্তু আজ ভালোবাসা দিবস পালিত হচ্ছে। এবং যেহেতু আজকে বসন্তের এবং ভালোবাসা দিবস, সেই জন্য কিন্তু আসলে তরুণ তরুণীদের কাছে কিন্তু এই দিনটি কিন্তু একদম অন্যরকম একটি আনন্দ মনে হচ্ছে। আমি আসলে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। এখানে কিন্তু আসলে যে বসন্ত বরণ উৎসব পুরো চট্টগ্রামের সবাই কিন্তু এখানে এসেছে আনন্দ উৎসব পালন করার জন্য। এবং এখানে কিন্তু আসলে প্রতি বছরের মতো এই বছরও খুবই অন্যরকম একটা আনন্দ ফিলিংস হচ্ছে, আনন্দ অনুভূতি হচ্ছে। এবং এখানে কিন্তু খুবই মজা হচ্ছে এবং যদি বলে থাকি আসলে এই আনন্দটা কিন্তু আসলে একদম অন্যরকম। যেহেতু পয়লা ফাল্গুন এবং ভালোবাসা দিবস দুইটা একসাথে হয়েছে, আমরা একটু কথা বলবো আসলে একটু আজকের অনুভূতি। মানে রঙের উৎসব, খুশির উৎসব, আনন্দের উৎসব, পুরো পৃথিবী যেন সেজে উঠেছে। যদি বলে থাকি তা নিয়ে আসলে আজকের এই দিনটি কিন্তু খুবই অন্যরকম একটি দিন বলে থাকবো। এবং এই চট্টগ্রামে পুরো চট্টগ্রাম দূরে কিন্তু পয়লা ফাল্গুন এবং বিশ্ব ভালোবাসা দিবস পালিত হচ্ছে। একটি অন্যরকম আনন্দের কথাই আমি বলতে পারি চট্টগ্রামে। হয়তো পরবর্তীতে অন্য কোনো আরেকটা সংবাদে আপনাকে আরও বিস্তারিত জানাবো বলে হয়তো আশা করি। তা নিয়ে এই ছিল পয়লা ফাল্গুন ও ভালোবাসা দিবসের সর্বশেষ খবর। সাইফুল, শুভেচ্ছা সহ ধন্যবাদ আপনাকে। বসন্ত বরণের আরও খবর জানাতে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাদিয়া কানিজ। সাদিয়া, শুরুতে শুভেচ্ছা জানাচ্ছি পয়লা ফাল্গুন এবং ভালোবাসা দিবসের। একটু জানাবেন যে কেমন দেখতে পাচ্ছেন আসলে পয়লা ফাল্গুন এবং ভালোবাসা দিবসের উদযাপন, এবং নির্বাচন পরবর্তী এই ফাল্গুনের প্রথম দিনে কি প্রত্যাশা সবার? বাংলা বর্ষপঞ্জি বলছে আজ ঋতুরাজ বসন্ত, প্রকৃতিতে বসন্তের রং লেগেছে। আমরা জানি শীতকে বিদায় জানিয়েই বসন্তের আগমন ঘটে এবং এবারও কিন্তু তার ব্যতিক্রম হয়নি। প্রকৃতিতে এখন বসন্তের রং লেগেছে।
আমরা প্রত্যেক বছরই দেখি আসলে খোলা আকাশের নিচে সুন্দর করে বসন্ত বরণ উৎসব আয়োজন করা হয়, কিন্তু এবার নিরাপত্তাজনিত কারণে আপনি জানেন দুদিন আগেই নির্বাচন হয়েছে, সেই কারণে কিন্তু নিরাপত্তাজনিত কারণকে মাথায় রেখে এবার আসলে মুক্তিযুদ্ধ জাদুঘরের এই অডিটোরিয়ামে বসন্ত বরণের যে আয়োজন সেটি করা হয়েছে এবং জাতীয় বসন্ত উৎসব উদযাপন পরিষদই এর আয়োজন করেছে। নানা বয়সী মানুষ আসছে এখানে, তাদের পোশাকের মধ্যে আমরা বর্ণিলতা দেখছি। তারা নারীরা এসছেন শাড়িতে এবং শিশুদেরকেও নানা রঙের পোশাকে তারা নিয়ে এসছেন, পুরুষরা পাঞ্জাবিতে রঙিন হয়ে এসছেন। আমরা সেটাই দেখতে পাচ্ছি এখানে সকাল থেকেই নানা গান নৃত্য এই আয়োজনগুলোই চলছে। আর আপনি জানেন যে বাংলা বর্ষপঞ্জিতে বসন্তের ছোঁয়া লাগলেও বিশ্বজুড়ে কিন্তু ভালোবাসা দিবস আজ ইংরেজি ক্যালেন্ডার অনুযায়ী সেটি বলছে এবং আমাদের দেশেও কিন্তু তার ছোঁয়া লেগেছে। তো দুটি উৎসব যেহেতু হাত ধরাধরি করে আসে, বাঙালির সংস্কৃতিতে সেটি আলাদা মাত্রা যুক্ত করে এবং মানুষের আনন্দেরও শেষ থাকে না। দুই উৎসবকেই মানুষ উদযাপন করে নানা ঢঙে নানাভাবে। তো আমরা দেখেছি সকাল থেকে রাগ উৎসব নৃত্য এই আয়োজনগুলোই চলছে। এই আয়োজনগুলো সকাল থেকে শুরু হয়েছে, আমরা দেখতে পেয়েছি মানুষ সেই আয়োজনগুলো উপভোগ করছে। তো তানি এই ছিল অডিটোরিয়াম থেকে আমার কাছে সর্বশেষ। চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চর বাগডাঙ্গা ইউপি ফাটাপাড়া গ্রামের একটি বাড়িতে ককটেল বানাতে গিয়ে বিস্ফোরণে 2 জন নিহত ও কয়েকজন আহত হয়েছে। ভোর 5টায় ঘটনাটি ঘটেছে। বিস্ফোরণে বাড়ির ইটের দেওয়াল ধসে গেছে, টিনের চাল উড়ে গেছে। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নূরে আলম ঘটনাস্থল থেকে বলেন, বিস্ফোরণে 2 জন নিহত ও 3 জন গুরুতর আহত হয়েছে। তাদের নাম ও পরিচয় নিশ্চিত হওয়ার চেষ্টা চালানো হচ্ছে। স্থানীয়রা কেউ নিহত ও আহতদের নাম ঠিকানা এখনও জানাতে পারেনি। আইডিএলসি পরিবর্তনের পথে বাংলাদেশ। দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে 34 বিলিয়ন মার্কিন ডলার ছাড়িয়েছে। সোমবার কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান এই তথ্য জানিয়েছেন। তবে বাংলাদেশ ব্যাংকের হিসেব অনুযায়ী দেশে গ্রস রিজার্ভের পরিমাণ 34 বিলিয়ন ডলারের বেশি হলেও আইএমএফ এর হিসাব পদ্ধতি অনুযায়ী তা দাঁড়িয়েছে 29.47 বিলিয়ন মার্কিন ডলারে। গত 2 ফেব্রুয়ারি পর্যন্ত দেশে গ্রস রিজার্ভ ছিল 33.24 বিলিয়ন ডলার এবং আইএমএফ এর বিপিএম 6 পদ্ধতিতে তার পরিমাণ ছিল 28.47 বিলিয়ন ডলার। আন্তর্জাতিক প্রসঙ্গ। ক্যারিবীয় সাগরে একটি জাহাজে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। এ ঘটনায় অন্তত 3 জন নিহত হয়েছে। শুক্রবার এক বিবৃতিতে ইউনাইটেড স্টেটস সাউদার্ন কমান্ড সাউথকম জানিয়েছে তাদের বাহিনী একটি লেথাল কাইনেক স্ট্রাইক পরিচালনা করেছে। এদিকে 2025 সালের সেপ্টেম্বর মাস থেকে এ ধরনের ধারাবাহিক হামলায় অন্তত 130 জন নিহত হয়েছে বলে জানা গেছে। যুক্তরাষ্ট্রের দাবি, এসব অভিযানে মাদক পাচারের সন্দেহভাজনদের লক্ষ্যবস্তু করা হচ্ছে। তবে এই দাবির পক্ষে এখন পর্যন্ত কোনো প্রমাণ প্রকাশ করা হয়নি। পর্যবেক্ষকদের হিসেব অনুযায়ী পূর্ব প্রশান্ত মহাসাগর ও ক্যারিবীয় অঞ্চলে এখন পর্যন্ত 39টি জাহাজে অন্তত 37টি হামলা চালানো হয়েছে। এবারে খেলার খবর। টি-20 বিশ্বকাপে আজ গ্রুপ পর্বের 3টি ম্যাচ। সকাল 11:30টায় বি গ্রুপের ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে লড়বে ওমান। কলম্বোতে ম্যাচ শুরু সকাল 11:30টায়। 2 ম্যাচ খেলা আইরিশরা এখন পর্যন্ত আছে পয়েন্ট শূন্য। এই ম্যাচ জিতলে টুর্নামেন্টে টিকে থাকবে তারা। অন্যদিকে সমান ম্যাচ পয়েন্ট শূন্য থাকা ওমান একই লক্ষ্য নিয়ে মাঠে নামবে। এদিকে সি গ্রুপের ম্যাচে বিকেল 3:30টায় ইডেন গার্ডেন্সে ইংল্যান্ডের প্রতিপক্ষ স্কটল্যান্ড। 2 ম্যাচ খেলা ইংল্যান্ডের লক্ষ্য এই ম্যাচ জিতে টেবিলের 4 নম্বর থেকে নিজেদের অবস্থানের উন্নতি করা। অন্যদিকে ডি গ্রুপে আহমেদাবাদে নিউজিল্যান্ড দক্ষিণ আফ্রিকার বিগ ম্যাচ। 2টি করে ম্যাচ খেলা 2 দল আছে টেবিলের শীর্ষস্থান দখলের লড়াইয়ে। এই ম্যাচ যারা জিতবে তাদেরই সুপার 8-এ 1 পা দিয়ে রাখবে। সকালের সংবাদ এ পর্যন্তই। মধ্যাহ্নের সংবাদ 12টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।